হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তোমাদেরই অনুরোধে আজকের এই ভিডিওটা। তো যারা জেনারেল বা অনার্স নিয়ে পড়ছো তাদের সকলেরই জন্যই কি এই সাবজেক্টটি রয়েছে। তোমরা অলরেডি সবাই জানো যে কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়া। তো ভারতের সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্য। তো এখান থেকে একটা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা এই প্রশ্নটা আমাকে চেয়েছো, এই উত্তরটা। তো আমার সময়টা একটু অসুবিধা, সবসময় আমার প্রবলেম যে ভিডিওটা প্রত্যেকদিন আমি করতে পারছি না, কারণ একটু অসুবিধার মধ্যে আমি রয়েছি। তো যাই হোক, তো তবু চেষ্টা করছি যতটা সম্ভব আমি পারি। তো চলো শুরু করি। দেখো, আলোচনা করছি মৌলিক কর্তব্য কাকে বলে, এর উদ্ভবের কারণ আলোচনা করো। অধিকারের মধ্যে কর্তব্য নিহিত থাকে। কি বললাম? অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত থাকে। একজন অধিকার ভোগের সাথে অপরের কর্তব্য জড়িত থাকে। নাগরিকদের বিকাশের জন্য রাষ্ট্র কতগুলি অধিকার সংরক্ষণ করে। কি বললাম? নাগরিকদের বিকাশের জন্য রাষ্ট্র কতগুলি অধিকার সংরক্ষণ করে। কিন্তু আমরা যদি রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন না করি, রাষ্ট্রকে যদি কর না দিই বা রাষ্ট্রের আইনকে যদি মেনে না চলি, রাষ্ট্র তাহলে আমাদের জন্য অধিকার সংরক্ষণ করতে পারবে না। চীন, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি দেশ নাগরিকদের জন্য ব্যাপক অধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্র যাতে সেই সব অধিকার সংরক্ষণ করতে পারে, তার জন্য সেই সব দেশের নাগরিকদের কর্তব্যের কথাও বলা হয়েছে। ঠিক আছে? মানব জীবনে অধিকার ও কর্তব্য পরস্পরের পরিপূরক একটি বিষয়। সেক্ষেত্রে একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব সম্পূর্ণ অর্থহীন। অধিকার হলো এমন একটি উন্নত পরিবেশের অবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তির অধিকার ভোগের পরিপ্রেক্ষিতে কিছু দায়িত্ব পালন করাকে বোঝায়। অধিকার ও কর্তব্য হলো একই মুদ্রার দুটি পিঠ। তাই ল্যাস্কি বলেছেন, কর্তব্যহীন অধিকার নীতিহীন উপকথার মতোই মূল্যহীন। এবার দেখো, আমরা আলোচনা করব কি বলছে না, সংবিধানের অধীনে অধিকারের ধারণাটি বাস্তবসম্মত হতে পারে না যতক্ষণ না সমস্ত মানুষ তাদের নিজ নিজ কর্তব্য পালন করে। তাই সোভিয়েত ইউনিয়ন, চীন, হাঙ্গেরি, জাপান এবং ইতালির মতন দেশের সাংবিধানিক নাগরিকদের মৌলিক কর্তব্যগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে। তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মৌলিক কর্তব্য গুলিকে ব্যক্তির জন্য নির্দেশক নীতি, যে নির্দেশমূলক নীতি বা নির্দেশক নীতি হিসাবে দেখা যায়, যা কেবলমাত্র তার আচরণকে সীমাবদ্ধ করে না, বরং তাকে সৃজনশীল ও জাতির একজন সচেতন নাগরিক হিসেবে তার ভূমিকাকেও নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। দেখো, নেক্সট দেখো, উদ্ভব। ঠিক আছে না, প্রাচীন ভারতীয় ধর্ম এবং সংস্কৃতিতে কর্তব্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করার প্রবণতা লক্ষ্য করা যায়। কারণ সেই সময় এই বিশ্বাসই ছিল যে আপনি যদি আপনার কর্তব্য, কি বলছে দেখো, আপনি যদি আপনার কর্তব্যগুলি সঠিকভাবে অনুসরণ করেন, তবেই আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার অধিকার পাবেন। প্রাচীন ভারতে শাসন পরিচালনার ক্ষেত্রে রাজধর্মের উল্লেখ পাওয়া যায়। উল্লেখ্য ভগবদ্গীতা এবং কি বলেছে দেখো না, মহাভারত উভয়ে রাজধর্মের ধারণার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা প্রদান করে, তবে তা সাধারণ মানুষের দ্বারা অনুশীলন করা ধর্মের বিপরীতে। এক্ষেত্রে রাজধর্ম বলতে রাজার কর্তব্য পালনকে কি বোঝানো হয়েছে। তার মতে রাজার কর্তব্য হলো রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, রাজ্যের অস্তিত্বকে নিরাপদ করা, প্রজাদের কল্যাণ সাধন করা, নিজের স্বার্থকে উপেক্ষা করে প্রজাদের স্বার্থ চরিতার্থ করা ইত্যাদি। অর্থাৎ ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহের উদ্ভবের ক্ষেত্রে প্রাচীন ভারতের ঐতিহ্য ও আদর্শের প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বৈদিক যুগ থেকে জাতীয় আন্দোলনের পর্ব পর্যন্ত ভারতের সুদীর্ঘ ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যাবে, সব সময়ই রাজা থেকে শুরু করে সাধারণ নাগরিক ও প্রজা সকলেরই কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে এই পর্বে ব্যক্তির কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হলেও অধিকার ভোগের ক্ষেত্রটি ছিল যথেষ্ট সংকুচিত। ভারতের মূল সংবিধানের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ ক, দেখো কি বলছে, পার্ট দেখো 4A অংশে তোমার 51 ক ধারায় ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা
হয়। উল্লেখ্য, ভারতের মৌলিক কর্তব্য উৎস হিসেবে সোভিয়েত ইউনিয়নের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। সম্মিলিত জাতিপুঞ্জের দেখো কত 29-এর 1 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকেরই সমাজের প্রতি কর্তব্য আছে এবং যেখানে তার ব্যক্তিত্বের স্বাধীন ও পূর্ণ বিকাশ সম্ভব। তবে ভারতের মৌলিক কর্তব্যের উদ্ভবের ক্ষেত্রে 1976 সালে গঠিত এখানে স্বরূপ সিং কমিটির প্রতিবেদনের ভূমিকা গুরুত্বপূর্ণ। শরণ সিং এর প্রতিবেদনের প্রেক্ষিতে 8টি মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করা যায়। সেগুলোকে বলে দিচ্ছি, দেখো। 1 নম্বর, সংবিধান ও আইনকে সম্মান করা ও মেনে চলা। 2 নম্বর, জাতির সার্বভৌমত্বকে সমুন্নত রাখা এবং এমনভাবে কাজ করা যাতে এর ঐক্য ও অখণ্ডতা বজায় থাকে এবং শক্তিশালী হয়। নেক্সট দেখো কি বলা হয়েছে, সংবিধানের বর্ণিত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সম্মান করা, দেশকে রক্ষা করা এবং সামরিক পরিষেবা সহ জাতীয় পরিষেবা প্রদান করা, যে কোনো উপায়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা এবং আইন অনুযায়ী কর প্রদান করা। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বাস্তবায়ন, সহযোগিতা ও সহায়তা প্রদান। এবার কি বলছে, সহিংসতার পরিহার করা, সরকারি সম্পত্তির সুরক্ষা করা। তো শরণ সিং কমিটির অনেকে সুপারিশ কংগ্রেস গ্রহণ করেনি, সে কারণে সেগুলিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি। তো এইগুলো হলো কোনগুলো, এটা দেখো, কোনো মৌলিক কর্তব্য অমান্য করলে পার্লামেন্ট আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে। 2 নম্বর কি, মৌলিক অধিকারের বিরোধী এই যুক্তির ভিত্তিতে যে কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না। আর কি, সরকারকে কর প্রদান করা নাগরিকদের মৌলিক কর্তব্য হিসেবে পরিগণিত হয়। এখন নেক্সট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের মূল্যবোধ ও তাৎপর্য লেখো। সংবিধানের 4 ক পার্ট দেখো 4A অংশে 51 ক ধারায় উল্লেখিত কর্তব্যগুলি একাধিক মূল্যবোধ ও তাৎপর্য বা গুরুত্ব রয়েছে। প্রথমত দেখো, সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি মনে করিয়ে দেয় যে সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারগুলি ভোগ করার পাশাপাশি মহান জাতি গঠনের ক্ষেত্রে তাদের কিছু দায়িত্ব পালন করার আবশ্যকতাও আছে। দ্বিতীয়ত, মৌলিক কর্তব্য সমূহে দেশের নাগরিকদের জাতীয় স্বার্থ বিরোধী ও অসামাজিক কাজকর্মের ব্যাপারে সতর্ক করে দেয়। যেমন জাতীয় পতাকা পোড়ানো, জাতীয় সঙ্গীতের অবমাননা করা ইত্যাদি অপকর্মের ব্যাপারেও নাগরিকগণ সতর্ক হয়ে যান। তৃতীয়ত, মৌলিক কর্তব্য সময়ে নাগরিকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলার পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধতা ও শৃঙ্খলাবোধকে জাগিয়ে তোলে। চতুর্থত কি, মৌলিক কর্তব্য সময়ে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ সঞ্চারিত করার পাশাপাশি দেশ ও দেশবাসীর প্রতি তাদের অঙ্গীকার বোধকেও সঞ্চারিত করে। পঞ্চমত, মৌলিক কর্তব্যের গুরুত্ব অনুধাবনের ব্যর্থতা এবং সেগুলো লঙ্ঘনের প্রচেষ্টার ফলে বিচার বিভাগের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়। ষষ্ঠত কি, আইনগত দিক থেকেও মৌলিক কর্তব্য সময় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মৌলিক কর্তব্য অমান্য করলে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে জরিমানা ও দণ্ড বিধানের ব্যবস্থা করতে পারে। সপ্তমত, আইনের বৈধতা কিংবা সাংবিধানিকতা বিচারে কোনো আইন বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে সেক্ষেত্রে সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ আদালতকে সাহায্য করে থাকে। নেক্সট দেখো কি বলছে। অষ্টমত, ভারত একটি বিশাল দেশ যেখানে ধর্ম, জাতি, ভাষাগত দিক থেকে বিভিন্নতা রয়েছে। মৌলিক কর্তব্যগুলি দেশের নাগরিকদের এই মিশ্র সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট দেখো, নবমত কি বলছে, গণতন্ত্রের একটি মূল দিক হলো নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। মৌলিক কর্তব্য সময়ে নাগরিকদের মধ্যে এমন অনুভূতি তৈরি করে যে নাগরিকরা নিছক দর্শক নয়, জাতীয় লক্ষ্য অর্জনের সক্রিয় ভূমিকা বা অংশগ্রহণকারী। দশমত কি, মৌলিক কর্তব্য নাগরিকদের তার সামাজিক ও
নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি ভারতের নাগরিক ও সংবিধানের মধ্যে থেকে এক নিবিড় যোগসূত্র স্থাপন করেছে। মৌলিক কর্তব্যগুলি রচনার ক্ষেত্রে প্রাচীন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি আধুনিককালের ধ্যান ধারণাকেও এক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে। তাছাড়া মৌলিক কর্তব্য বোধ দেশের নাগরিকদের দায়িত্ববোধ সম্পর্কেও সজাগ করেছে, কারণ কর্তব্য ব্যতিরেকে মানে কর্তব্য ছাড়া অধিকার ভোগের কোনো গুরুত্ব নেই। তো আমি দুটো প্রশ্ন আলোচনা করে দিলাম, একটা হচ্ছে মৌলিক কর্তব্যের গুরুত্ব বা তাৎপর্য, আর একটা হচ্ছে মৌলিক কর্তব্যের যে উদ্ভব বা মৌলিক কর্তব্য বলতে কি বোঝো। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তো প্লিজ তোমরা অনেক বেশি শেয়ার করো, যাতে আমার মানে আমি আরো বেশি করে মোটিভেটেড হই তোমাদের জন্য, যাতে ভিডিও করতে আরো বেশি ভালো লাগে, কারণ অনেকটা সময় কষ্ট করে বার করি তোমাদের জন্য। তো তোমরা প্লিজ সবাই একটু আমার পাশে থাকলে ভিডিও করতে দেখবে আমার খুব ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।